আম্মু, আপনি আপনি এখানে কিভাবে? শাহিদা চৌধুরী দুই হাতে রিদিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অভিমান আর আদরের মিশ্রণে ভারী গলায় বললেন, কে তোর আম্মু? সত্যি যদি মা বলে মানতিস তবে কি এভাবে বুক খালি করে চলে আসতে পারতিস? রিদির চোখের কোণে জল ছিকছিক করছে, কিন্তু গলার কাছে একটা পাথরের মতো দলা পাকিয়ে আছে কান্না। সে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো তার মুখ ফসকে বেরিয়ে এলো না। তার মনের আর্তনাদ প্রতিধ্বনি করে উঠল। আমি কি করব আম্মু? যার জন্য তুমি আমাকে নিজের করে নিয়ে গিয়েছিলে সে তো আমাকে চাইই না। সে তো আমাকে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারছে না। মনের গহীনে জমানো এই তীব্র হাহাকারগুলো সে কেবল নিজের ভেতরেই চেপে রাখলো। শাহিদা চৌধুরীর বুক থেকে মাথা তুলে চোখের জল মুছে রিদি ম্লান স্বরে জিজ্ঞেস করলো, আপনার শরীর এখন কেমন আম্মু? ঔষধগুলো ঠিকমতো খাচ্ছেন তো? শাহিদা চৌধুরী রিদির কপালে আলতো করে একটা স্নেহের চুমু খেলেন। ভেজা চোখে হাসার চেষ্টা করে বললেন, খাচ্ছি মা, সব খাচ্ছি। তুই এখন আমার সাথে চল। রিদি অসহায় চোখে তাকিয়ে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করে বলল, না আম্মু, প্লিজ রাগ করবেন না। আমি যেতে পারবো না। শাহিদা চৌধুরী রিদির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে কাঁপা কাঁপা স্বরে বললেন, আমার জন্য চল, আমার মেয়ে হয়ে। তোকে বাবুর জন্য যেতে বলছি না। আমার মেয়ে হয়ে তুই কি তোর মায়ের কথাটা রাখতে পারবি না? মাত্র 2টি দিনের জন্য একটু ঘুরে আয় না মা। রিদি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আরহান কাতর স্বরে বলল, প্লিজ বোন, তুই চল। আমি কথা দিচ্ছি, দুদিন পরে তোকে আবার আমি নিজের শিখদের বাড়িতে নিয়ে আসবো। এদের চোখের সামনে ভেসে উঠল এক ঝাঁক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। একটা মানুষের অবহেলা আর তিক্ততার জন্যে কি বাকি সবার এই পবিত্র ভালোবাসা সে অস্বীকার করতে পারে? রিদি আর অমত করতে পারল না। মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। দীর্ঘ 1 মাস 20 দিন পর রিদি যখন চৌধুরী বাড়ির চেনা চৌকাঠে পা রাখলো, তখন তার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। যে বাড়িটিতে সে তার জীবনের 4টি বছর হাসি কান্না আনন্দ বেদনার মিশেলে কাটিয়ে দিয়েছে, আজ সেই প্রিয় অন্দরমহলের প্রতিটি কোণ তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা আর নস্টালজিয়া জাগিয়ে তুলল। হৃদির চোখজোড়া ভিজে এলো। সে মায়া ভরা দৃষ্টিতে বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই সব নীরবতা ভেঙে সাথী আর রিভা দৌড়ে এসে রিদিকে চাপটে ধরল। সাথীর চোখের কোণ ছিকছিক করছিল। সে রিদিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, এতটা নিষ্ঠুর তুই কিভাবে হতে পারিস রিদি? একটা মানুষের ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? সাথীর কথার রেশ কাটতে না কাটতেই রিভা তার স্বভাবসুলভ চঞ্চলতায় প্রায় কেঁদে ফেলে বলল, আমি এখানে থাকা পর্যন্ত আমাকে আর এখান থেকে এক কদমও যেতে দিব না। বলে দিলাম, দরকার হলে ভাইয়াকে আমি বাড়ি থেকে বের করে দিব, তবুও তোমাকে যেতে দিব না। আর এই পাগলামিতে রিদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ওদের দুজনকে আরো নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। এই ভালোবাসাটুকু তো ছিল তার বেঁচে থাকার রসদ। ওদের এই খুনসুটির মাঝে হঠাৎই রিমা চৌধুরী উপস্থিত হলেন। হৃদির দিকে তাকিয়ে তিনি কিছুটা ইতস্তত বোধ করলেন। দৃষ্টিতে এক ধরনের অপরাধ বোধ আর অস্বস্তি। তিনি ঢোক গিলে অনুতপ্ত সুরে বললেন, হৃদি কিছুটা অবাক হলো। রিমা চৌধুরীর কাছ থেকে এমন সৌজন্যবোধ আশা করেনি সে। তবুও হৃদি নিজেকে সামলে নিয়ে মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি টেনে বলল, ভালো আছি ছোট মা। চৌধুরী বাড়িটা যেন আজ দীর্ঘদিন পর পূর্ণতা পেল। প্রতিটি দেওয়ালে যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সুর বাজছে। সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি, টানা 2টো ওটি, সব মিলিয়ে সৌহার্দ্য যেন আজ শরীর আর মনের দিক থেকে পুরোপুরি নিঃশেষ। ড্রয়িং রুমে ঢুকে এসে সোফায় শরীরটা এলিয়ে দিল। পরনের কালো শার্টটা প্যান্ট থেকে কিছুটা ফিরিয়ে এসেছে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো তার চূড়ান্ত ক্লান্তির সাক্ষী দিচ্ছে। চোখের পাতা দুটো যেন একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। হঠাৎ করেই পাশে কারো উপস্থিতির আভাস পেল সে। চোখ না খুলেই আলতো করে মাথাটা ফেরালো। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল শরবতের গ্লাস।
তৃষ্ণার্ত শরীর আর অবচেতন মন কোনো যুক্তিই মানল না। সে হাত বাড়িয়ে এই গ্লাসটা নিয়ে এক নিঃশেষে সবটুকু পান করে ফেলল। কিন্তু শরবতের স্বাদটা জিভে আসতেই কেমন যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। চোখ মেলে তাকাতেই তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই উবে গেল। সামনেই দাঁড়িয়ে আছে হৃদি। সৌহার্দ্য পলকহীন তাকিয়ে রইল। পরক্ষণেই ভাবল হয়তো মনের ভুল, অতিরিক্ত ক্লান্তিতে ভ্রম দেখছে সে। বিড়বিড় করে কিছু একটা বলে সে আবার চোখ বুঝল, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই বুঝল এটা সেই ভ্রম নয়। হৃদি আসলেই তার সামনে দাঁড়িয়ে আছে। তবুও সে কোনো কথা বলল না। চেহারায় কোনো পরিবর্তনের রেখাও ফুটল না। হৃদি যখন খালি গ্লাসটা নিয়ে নিঃশব্দে চলে যেতে চাইল, সৌহার্দ্য গলা খাকারি দিয়ে একরাশ নির্লিপ্ততা নিয়ে বলল, এক কাপ কফি নিয়ে উপরে এসো। সে ওঠার জন্য প্রস্তুতি নিতেই হৃদি তীক্ষ্ণ স্বরে থামিয়ে দিল। শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বাড়িতে আমি এসেছি আম্মুর মেয়ে হিসেবে, দুদিনের জন্য অতিথি হয়ে। একদম বউ ভেবে আমাকে হুকুম করবেন না। সৌহার্দ্য স্থির হয়ে কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর তার কণ্ঠে সেই চিরচেনা গাম্ভীর্য ফুটিয়ে বলল, ঠিক আছে, এই যে আম্মুর মেয়ে, আমাকে আম্মুর ছেলে ভেবেই না হয় এক কাপ কফি দিয়ে যান মিসেস চৌধুরী। হৃদি ঠোঁট বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, পারবো না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। কফির বাহানায় রুমে নিয়ে গিয়ে ঠিক ওই সকালের মতো বলবেন কার অনুমতিতে আমার বাড়িতে এসছো। এর জন্য ফাইন দিতে হবে, অসভ্য ডাক্তার। সৌহার্দ্যের ধৈর্য যেন বাঁধ ভাঙল। রাগ আর বিরক্তি মিশিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, মুখ চালানো বন্ধ করে রুমে কফি নিয়ে এসো। বলেই সে আর কোনো কথা না বাড়িয়ে হনহন করে ওপরের দিকে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অসভ্য লোক, 2 মিনিট ভালো ব্যবহার করলে যেন ইজ্জত চলে যাবে। হৃদি সৌহার্দ্যের জন্য কফি নিয়ে যাওয়ার বদলে আমিনা খালাকে দিয়েই পাঠিয়ে দিল। ওদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে টি টেবিলে কফির মগ দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। হৃদি নিজে এলো না। এই বিষয়টা তার মেজাজটারও বিগড়ে দিল। মাথাটা তোয়ালে দিয়ে মুছে তাড়াহুড়ো করে একটা শার্ট গায়ে জড়িয়ে সে নিচে নেমে এলো। সোফায় গা এলিয়ে দিয়ে রিমোট টিপে টিভু চালু করলেও তার মনটা যেন অগোচরেই রান্নাঘরের দরজার দিকে বারবার ছুটে যাচ্ছে। ততক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত শারহান চৌধুরী আর আরহান রীতিমতো অবাক। তারা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কিছু দেখছে। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফেরার পর নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে। খাওয়ার টেবিল ছাড়া বাড়ির কেউ তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেনি। আজ এই অভাবনীয় দৃশ্য দেখে বাবা আর বড় ভাইয়ের তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে ভিন গ্রহের কোনো প্রাণী। অবশেষে বিরক্তি ছেড়ে ফেলে সৌহার্দ্য কড়া গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট? ছেলের এমন মেজাজি প্রশ্নে শারহান চৌধুরী গলা খাকারি দিয়ে একটু হাসি টেনে বললেন, না, আসলে ভাবছিলাম আজ সূর্যটা কোন দিকে উদয় হলো। বাবার ব্যঙ্গাত্মক কথায় সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশেই আরহান জোহাকে কোলে নিয়ে বসেছিল। ছোট্ট জোহা বাবার কোল থেকে অবাক চোখে বারবার তার চাচ্চুর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য জোহার আদুরে গালটা আলতো করে টেনে দিয়ে হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, কাম মাই বেবি, চাচ্চু হেয়ার। সৌহার্দ্যের এমন সচরাচর না দেখা গম্ভীর ভঙ্গি দেখে জোহা হঠাৎই কেঁদে উঠল। সে ভয়ে বাবার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। আরহান মেয়েকে আদর করে শান্ত করার চেষ্টা করলো, যাও না মা, চাচ্চুর কোলে যাও না। কিন্তু জোহা দুই পাশে মাথা নেড়ে তার নিজের ভাষায় ভাঙা গলায় অভিযোগ জানালো। তা তো ভয়। সৌহার্দ্যের মুখের আদলটা জোহার কান্নায় মুহূর্তেই থমথম করে উঠল। সে হাত গুটিয়ে নিতেই শারহান চৌধুরী বিরক্তি ভরে খেকিয়ে উঠলেন, তোমার রাক্ষসে মুখ করে বাচ্চা কোলে নিতে চাইলে তো সে ভয় পাবে। একটু হাসলে কি তোমাকে ট্যাক্স দিতে হবে? দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলে বাচ্চাটাকে। সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে রুক্ষ গলায় বলল, আশ্চর্য, আমি তো আদর করেই নিতে চেয়েছিলাম, ভয় পেলে আমি কি করব? বাবা ছেলের এই তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই হৃদি নাস্তার ট্রে হাতে প্রবেশ করলো। সবার সামনে নাস্তা সাজিয়ে সে শেষমেশ সৌহার্দ্যের সামনে দাঁড়ালো। কিন্তু সৌহার্দ্য এমন ভাব করলো যেন টিভিতে কোনো অমূল্য কিছু দেখছে। সামনে হৃদির অস্তিত্ব তার কাছে অর্থহীন। হৃদি তার এই উপেক্ষা দেখে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো।
কফির মগটা টেবিলে রেখে সে তিক্ত স্বরে বলল। আপনার কফি। সৌহার্দ্য একবারও হৃদির দিকে তাকালো না, শুধু নির্লিপ্তভাবে হাত বাড়িয়ে কফির মগটা টেনে নিল। হৃদি যখন সেখান থেকে সরে আসতে উদ্যত তখনই জোহা বাবার কোল থেকে ঝাঁপিয়ে হৃদির কোলে আশ্রয় নিল, যেন হৃদির কোলে সে সবচেয়ে নিরাপদ। জোহাকে নিয়ে হৃদি যখন রান্নাঘরের দিকে ফিরে যাচ্ছে, সৌহার্দ্যের দৃষ্টি তখন সেই দৃশ্যটার উপর স্থির। নিজের মনেই সে বিড়বিড় করে উঠল। আমি কত আদর করে ডাকলাম, আমার কোলে এলো না, অথচ ওই 1.5 ব্যাটারিটার কোলে কেমন ঝাঁপিয়ে চলে গেল। নিজের ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগে কাজ করছিল সৌহার্দ্য। বাইরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই রুমের দরজাটা সজোরে খুলে গেল। লাফাতে লাফাতে ঘরে প্রবেশ করলো রিভা। 17 বছর বয়স হলেও মেয়েটার মধ্যে এখনো ছোটবেলার চপলতা একদমই কমেনি। আদরে আহ্লাদে বেড়ে ওঠা ঘরের একমাত্র আদরের মেয়ে বলে কথা। সৌহার্দ্য বিরক্তির সাথে ভ্রুকুচকে তাকালো। ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা তোর? এভাবে লাফাচ্ছিস কেন? আবার কি চাই? রিভা যেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আদুরে গলায় আবদার করে বলল, প্লিজ ভাইয়া, আমাদের মার্কেটে নিয়ে চলো না। কাল একটা রাক্ষসের জন্য কেনাকাটা করতে গিয়ে কিছুই নিতে পারিনি। সৌহার্দ্য কাজ থামালো না, বরং কিবোর্ডে টাইপ করতে করতেই নিরস গলায় বলল, আই ডোন্ট হ্যাভ টাইম নাও। রিভা, রিভার গাল ফুলিয়ে অভিমানে মুখটা ছোট হয়ে গেল। সে আবদারের সুরে বলল, প্লিজ ভাইয়া, ভাবিও যাব বলছে। ভাবির শব্দ শুনতেই সৌহার্দ্যের আঙ্গুলগুলো কিবোর্ডে থমকে গেল। এক মুহূর্ত ভাবলো সে, তারপর ল্যাপটপটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে বের হচ্ছি। সৌহার্দ্যের মুখে সম্মতিটুকু শোনা মাত্রই রিভার বিষণ্ণতা নিমেষেই আনন্দে রূপ নিল। সে আর এক মুহূর্তও নষ্ট না করে খুশিতে ডগমগ হয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিচে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। বার কয়েক হাতের ঘড়ির দিকে তাকালো, তারপর বিরক্তি নিয়ে বাড়ির গেটের দিকে চোখ রাখলো। ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে বেরিয়ে এলো হৃদি আর রিভা। ওদের সাজগোজ দেখে সৌহার্দ্য শুধু একবার তাদের দিকে তাকালো, তারপর আর কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিভা আর হৃদি পেছনের সিটে পাশাপাশি গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তারা নিজেদের গল্পের সমুদ্রে ডুবে গেছে, যেন চারপাশে আর কিছুই নেই। গাড়ির লুকিং গ্লাসে হৃদি আর রিভার হাসি খুশি মুখের দিকে তাকালো সৌহার্দ্য। তার কপালে বিরক্তির ভাঁজ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বসুন্ধরা শপিং মলের গেটে গাড়ি থামতেই রিভা হৃদির হাত ধরে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সৌহার্দ্য গাড়ি পার্কিং এর ঝামেলা সামলে যখন শপিং মলের ভেতরে প্রবেশ করলো, ততক্ষণে রিভা আর হৃদি ক্লোথিং সেন্টারে পৌঁছে গেছে। রিভা ব্যস্ত হয়ে একের পর এক পোশাক দেখছে, আর হৃদি পাশে থেকে উৎসাহ নিয়ে সেগুলো যাচাই করে দিচ্ছে। হৃদির মনে এক চিলতে আক্ষেপ, নিজের পকেটে যে শূন্য, তাই নিজের জন্য কিছু দেখার সাহস তার নেই। রিভা বারবার হৃদিকে জিজ্ঞেস করছে, ভাবি দেখো তো এটা কেমন। হৃদি এক ঝলক আট চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। সে যেন অন্য কোনো গ্রহে আছে, নির্বাক হয়ে ফোনে চোখ আটকে আছে। আশেপাশের কোনো কিছুর প্রতি তার সামান্য খেয়ালও নেই। হৃদি একটা দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল, অন্তত ভদ্রতার খাতিরেও কি একবার জিজ্ঞেস করা যেত না যে আমার কিছু পছন্দ হয় কি না? বললে কি আর আমি নিয়ে নিতাম? এতটুকু সৌজন্য বোধ কি এই মানুষের নেই? কেনাকাটা শেষে রিভা বলল, ভাইয়া চলো জুয়েলারি সেকশনে যাই। সৌহার্দ্য তখনও ফোনের স্ক্রিনেই মগ্ন। শীতল আর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড। রিভার চটজলদি উত্তর। সৌহার্দ্য ওদের নিয়ে গেল এক অভিজাত ডায়মন্ড শপে। উজ্জ্বল আলোর নিচে রিংগুলো ঝিকমিক করছে। রিভা একটা একটা করে আংটি দেখছে আর হৃদির মতো নিচ্ছে। হৃদিও বাধ্য হয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অবচেতন মন বারবার সৌহার্দ্যের সেই উদাসীনতার কথা ভেবে বিষণ্ণ হয়ে উঠছে। হঠাৎ সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বরে তাদের নিস্তব্ধতা ভেঙে গেল। সে ফোনের দিক থেকে চোখ না সরিয়েই দোকানের সেলসম্যানকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলল, ওটা প্যাক করুন। সেদিকে তাকিয়ে দেখলো একটা অত্যন্ত সাধারণ কিন্তু মার্জিত ডায়মন্ড সেট। হৃদি মুহূর্তের জন্য সেদিকে তাকালো, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নিল। অবহেলায় আর অভিমানে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে মনে বলল, যা খুশি করুক,
এই মানুষটার দিকে তাকাতেও এখন আমার আর ইচ্ছে করছে না। কেনাকাটা শেষ করে সৌহার্দ্য ওদের নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এলো। গাড়ি পার্কিং এর জায়গায় ওদের বসিয়ে রেখে সে সামান্য সময়ের জন্য কোথায় যেন গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে যখন ড্রাইভিং সিটে বসতে যাচ্ছে, ঠিক তখনই রিদির চোখ পড়ল পাশের এক ফুচকার স্টলে। লোভনীয় সেই দৃশ্য দেখে রিদি আর নিজেকে সামলাতে পারল না, উৎসাহ নিয়ে বলল। রিভা, চলো না ফুচকা খাই। কথা মাত্রই সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলল, অসম্ভব, এসব আনহেলদি খাবার খাওয়া যাবে না। রিদি এক মুহূর্তও দেরি করলো না। রিভার হাত ধরে গাড়ি থেকে নামতে নামতে বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, আপনাকে তো কেউ জোর করে খেতে বলেনি, আমরাই খাবো। বলতে বলতেই তারা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য দাঁড়িয়ে রইল, কিন্তু মুহূর্তের দ্বিধা কাটিয়ে চরম বিরক্তি নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে এলো। রিভা আর রিদি একে অপরের সাথে খুনসুটি আর আনন্দে ফুচকা খাচ্ছে। সৌহার্দ্য ভ্রুকুচকে যেন কোনো অদ্ভুত দৃশ্য দেখছে। এমন ভাবে ওদের দিকে তাকিয়ে রইল, রিদি খেয়াল করলো সৌহার্দ্যকে, একটু দুষ্টুমি করেই বলল, একটা খান না, না হলে তো আপনি আমাদের দিকে তাকিয়ে থাকলে আমাদেরই পেট খারাপ হয়ে যাবে। সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, স্টুপিড, তুমি খাও। রিদি আর রিভার ফুচকা খাওয়া শেষ হলে সৌহার্দ্য আর কোনো কথা না বলে দোকানদারকে টাকা চুকিয়ে দিল। তারপর অত্যন্ত কাঠখোট্টা ভঙ্গিতে ওদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। টানা 2 ঘন্টার ধকল শেষে রিদি ক্লান্ত শরীরে নিজের রুমে পা রাখতেই থমকে দাঁড়ালো। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের অসংখ্য শপিং ব্যাগ। কার কাণ্ড বুঝতে তার বাকি রইল না। রিদি এগিয়ে গিয়ে ব্যাগগুলো খুলল। ভেতরে 10-12টার মতো শাড়ি আর 3 পিস। শাড়ির আধিক্যই বেশি, আর সবগুলোর রং যেন এক ধাঁচের, পাতার রঙের সঙ্গে মিলিয়ে কেনা। রিদি নাকমুখ কুচকে বিড়বিড় করে বলে উঠল, দিতেই যখন চেয়েছিলেন তখন এত ভাব দেখানোর কি ছিল? বললেই তো পারতেন, অন্তত আমার পছন্দ মতো নেওয়া যেত। অসভ্য ডাক্তার কোথাকার। গজগজ করতে করতে চোখ পড়ল সেই ডায়মন্ডের সেটটার ওপর। শপিং মলে যে সেটটা সৌহার্দ্য প্যাক করতে বলেছিল, সেটাই ছোট্ট একটা ডায়মন্ড স্টোনের বসানো পেন্ডেন্ট সহ চেইন আর একজোড়া ইয়াররিং। চিকচিক করছে আলোর নিচে। রিদি সেগুলো হাতে নিল, কিন্তু পরক্ষণেই তার মুখটা বিষণ্ণতায় ভরে উঠল। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যেখানে বউয়ের মর্যাদাটাই নেই, সেখানে এই দামি গয়নাগুলো কি বিসদৃশ ঠেকছে না? আলমারিতে তুলে রাখার জন্য এগিয়ে গিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এসব পরার কোনো ইচ্ছেই তার নেই। হঠাৎ তার নজর কাড়লো একটা র্যাপিং পেপারে মোড়ানো ছোট গিফট বক্স। তাতে সুন্দর হাতের লেখায় লেখা, স্পেশাল গিফট ফর ইউ। রিদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কৌতূহল নিয়ে কাঁপা কাঁপা হাতে সে গিফট বক্সের ফিতেটা খুলল। বক্সের ডালা খুলতেই ভেতরে রাখা জিনিসটা দেখে 2 চোখ বিস্ময়ে বড় বড় হয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্তের জন্যে সে রীতিমতো স্তব্ধ। তার মতো একজন পরিণত বয়সের মেয়েকে কি ভেবে তিনি এমন একটা উপহার দিলেন? সে কি ছোট বাচ্চা যে এখন তার টকিং টম নিয়ে খেলার বয়স আছে? রাগে রিদির শরীর রিরি করে উঠল। টকিং টম দিয়ে সে কি করবে? ঠিক তখনই তার নজর গেল বক্সের ভেতর রাখা রঙিন খামে মোড়ানো ছোট্ট একটি চিরকুটের ওপর। কাঁপা কাঁপা হাতে সেটি খুলে দেখল, ছোট ছোট সুন্দর অক্ষরে লেখা, ইউ মিসেস হাফ ব্যাটারি আর্গুমেন্টেটিভ গার্ল, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট গিফট ফর ইউ। ক্রোধে রিদির চেহারা যেন অগ্নিমূর্তি ধারণ করলো। হাতে টকিং টমটি নিয়ে সে সোজা গিয়ে ঢুকলো সৌহার্দ্যের রুমে। সৌহার্দ্য তখন ল্যাপটপে ভীষণ মনোযোগী। রিদির পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকাতেই সে দেখলো রিদি ফনা তোলা সাপের মতো ফোঁস করছে। বিরক্ত হয়েও সৌহার্দ্য শান্ত গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? নাগিনের মতো এমন আচরণ করছো কেন? রিদির আগে ফোঁস করতে করতে বলল, আপনি আমাকে এটা কেন দিয়েছেন অসভ্য ডাক্তার? সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপে চোখ রেখেই বলল, 2 দিনের জন্য তো আম্মুর মেয়ে হয়ে এসেছো, 2 দিন পর চলে যাবে। তখন কার সাথে মুখ চালাবে? ওখানে গিয়ে এটার সাথেই মুখ চালিও, স্টুপিড। এই কথা শুনে রিদির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনি জীবনেও ভালো হবেন না, অসভ্য লোক একটা। সৌহার্দ্য এবার চরম বিরক্তি নিয়ে ল্যাপটপ থেকে মুখ তুলল। দাঁতে দাঁত চেপে সে বলল, স্টুপিড, ভালো না লাগলে ওটা বেবিদের জন্য রেখে দাও,
বাট নাও আই এম বিজি, ডোন্ট ডিস্টার্ব মি, গেট আউট। সৌহার্দ্যের কথা শুনে রিদির মুখটা হাঁ হয়ে গেল। এই মানুষটা কি বলে এসব, বিয়ের সম্পর্কটাকে সে মানে না, অথচ উল্টে বাচ্চাদের খেলনা রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছে। রিদি রাগে জ্বলে উঠল। এই অসভ্য লোকের দ্বারা সবকিছুই সম্ভব। রিদি মনে মনে সৌহার্দ্যকে ইচ্ছে মতো গালিগালাজ করতে করতে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। রিদি চলে যেতেই সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল। সকালের অ্যালার্মের মৃদু শব্দে রিদির ঘুম ভাঙল। শান্ত মনে ফজরের নামাজ শেষ করে সে চলে গেল বাড়ির ছাদে। এই বাড়িতে থাকাকালীন প্রতিদিনের রুটিন হিসেবে এই সময়টুকু তার ভীষণ প্রিয়। বাগানের গাছগুলোতে পরম মমতায় পানি দিতে দিতে রিদি একসময় ছাদের রেলিং ধরে দাঁড়ালো। আকাশটা আজ মেঘলা, ঘন কালো মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতিও আজ কিছুটা ভারাক্রান্ত। রিদি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেঘলা আকাশ, এই শীতল বাতাস যেন তার মনের ভেতরে জমে থাকা অস্থিরতাকেই যেন প্রতিফলিত করছে। রিদি ছাদ থেকে নিচে নেমে রান্নাঘরে গিয়ে আমিনা খালাকে রান্নার প্রস্তুতি নিতে বলল। আজ শুক্রবার, বাড়ির পরিবেশটাই এক অদ্ভুত প্রশান্তি। নামাজের আগ পর্যন্ত বাড়ির পুরুষেরা কেউ বাইরে বের হন না, শুধু ব্যতিক্রম সৌহার্দ্য। ওর ব্যস্ত জীবনের কোনো নির্দিষ্ট রুটিন নেই। হসপিটালের জরুরি ওটি কিংবা সিরিয়াস কোনো রোগী, সব মিলিয়ে ওকে মুহূর্তেই ছুটতে হয়। রিদি ঠিক করলো আজ খিচুড়ি আর গরুর মাংস ভুনা করবে। ঠান্ডার আমেজে ধোয়া ওঠা খাবারের ঘ্রাণে পুরো রান্নাঘরটা যেন প্রাণ ফিরে পেল। রিদি যখন কাজে ব্যস্ত তখন সাথী রান্নাঘরে ঢুকে বকা দিয়ে বলল, তুই এসব কি করছিস রিদি? তুই যা তো এখান থেকে, এতদিন পর এসেছিস, তুই কেন কষ্ট করবি? আমি আছি তো, করে নিব। রিদি আলতো করে হাসলো, সাথীর কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ভাবি, আজকে তুমি বরং একটু ছুটি নাও। আমি না থাকায় একা একা তো অনেক সামলেছ। আজ আমার হাতেই না হয় রান্না হোক। তুমি বরং বাচ্চাদের কাছে গিয়ে সময় কাটাও। আমি চলে গেলে তো আবার এসব তোমাকেই করতে হবে। বলে অনেকটা জোরাজুরি করেই সে সাথীকে রান্নাঘর থেকে বের করে দিল। হৃদের মুখে চলে যাওয়ার কথাটি শুনে সাথীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে সে। সৌহার্দ্যের জেদি স্বভাবের ওপর মাঝে মাঝে সাথীর ভীষণ রাগ হয়, কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্যই, কারোর কথাই সে বিন্দুমাত্র নড়চড় করে না। দীর্ঘশ্বাস ফেলে সাথী রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সাথী চলে যেতেই রিভা এসে পেছন থেকে রিদিকে জড়িয়ে ধরল, উচ্ছ্বসিত হয়ে বলল, কি রান্না করছো ভাবি? গন্ধে তো পুরো বাড়ি মোমো করছে। সত্যি তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। রিদি মিষ্টি হেসে রিভাকে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন তোষামত না করে আমাকে একটু সাহায্য করতো। অসভ্য। বলেই দুজনে মিলে টেবিল সাজাতে সাজাতেই বাড়ির বাকি সবাই নিচে নেমে এলো। শারহান চৌধুরী রিদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, বাহ, কতদিন পর আজ মায়ের হাতের রান্না খাবো। ওনার কথায় রিদির মুখে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। আরবান ডাইনিং টেবিলে বসেই খাবারের দিকে তাকিয়ে আহ্লাদিত হয়ে বলল, ও ঋতু বোন আমার সবচেয়ে প্রিয় খাবারটা আজ রান্না করেছিস, অনেক ধন্যবাদ তোকে। বলেই হাসি মুখে খেতে বসে গেছে। কিন্তু সবার খাওয়ার মাঝেও রিদির চোখ বারবার সিঁড়ির পানে ছুটে যাচ্ছে। পুরো টেবিল জুড়ে সবাই শুধু সৌহার্দ্যই এখনো আসেনি। সবার খাওয়া শেষ হতেই রিদি একটি প্লেটে গরম খিচুড়ি আর মাংস দিয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার খুব একটা খায় না, তবুও এতদিন পর নিজের হাতে রান্না করেছে। এই ভেবে রিদির মনে এক অদ্ভুত আশা দানা বাঁধল, হয়তো খাবে। দরজা ঠেলে রিদি ভেতরে প্রবেশ করতেই থমকে গেল। এক মুহূর্তের জন্যে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ঘরের ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য। সৌহার্দ্য উন্মুক্ত গাত্রে, পরনে কেবল কোমরে জড়ানো একটি টাওয়াল, আয়নার সামনে দাঁড়িয়ে পরম নিস্পৃহতায় বডি স্প্রে করছে। পুরুষালী সেই দৃপ্ত দেহভঙ্গিমা দেখে রিদি লজ্জায় টকটকে লাল হয়ে গেল। তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে ফিসফিস করে বলল, অসভ্য লোক, গায়ে কিছু জড়ান তাড়াতাড়ি। রিদির কণ্ঠস্বর কানে যেতে সৌহার্দ্য স্থির হয়ে ঘাড় ঘুরিয়ে রিদিকে এভাবে দিওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে বিরক্তিকর ভাঁজ ফেলল সে।
আলমারি থেকে দ্রুত শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে শীতল গলায় বলল। কি চাই এখানে? রিদি নিজেকে সামলে নিয়ে একটু ঘুরে দাঁড়ালো, কিন্তু চোখ তুলল না। আমতা আমতা করে বলল। আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, নিচে নামেননি তো তাই। সৌহার্দ্য তখন হাতে ঘড়ি পড়তে ব্যস্ত। রিদির দিকে না তাকিয়ে এসে সোফার দিকে এগিয়ে গিয়ে বসলো। খাবারের প্লেটটির দিকে এক পলক তাকিয়ে বিরক্তির সুরে বলল। আমি এসব খাই না, তুমি জানো না? রিদি মনে মনে দমে গেল। কিছু না বলে প্লেট নিয়ে ফিরে যেতে উদ্যত হলে ঠিক তখনই সৌহার্দ্য গম্ভীর স্বরে বলল। নিয়ে এসো। কথাটা কানে যেতেই হৃদের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সে এক অদ্ভুত আনন্দের জোয়ার অনুভব করলো। তাকে পাত্তাই দেন না, তিনি অন্তত তার হাতের খাবারটা গ্রহণ করছেন। হৃদি ধীর পায়ে এগিয়ে গিয়ে সৌহার্দ্যের সামনে টেবিলের ওপর প্লেটটি রাখতে সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে বসে ব্রু কুচকে বলল। এগুলো খাওয়ার জন্য আমি এখন হাত নষ্ট করতে পারবো না। খাওয়াতে ইচ্ছে হলে তুমিই খাইয়ে দাও। বলেই সে নাক মুখ কুচকে নিল, যেন এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো কিছু। হৃদির মনে মনে একটি ভেঙচি কাটলো। ওর এই অসভ্য লোক, সুন্দর করে বললেই তো হয়, শুধু নাটক। চাপা বিরক্তি আর দ্বিধার মাঝে সৌহার্দ্যের গমগমে স্বর ভেসে এলো। কি হলো, খাওয়াবে নাকি উঠে যাব? লেট হচ্ছে আমার, বের হতে হবে। হৃদির হার্টবিট যেন মুহূর্তেই বেড়ে গেল। কাঁপা কাঁপা পা এগিয়ে বসলো সৌহার্দ্যের পাশে। এই মানুষটার সান্নিধ্যে আসলেই কেন যে হৃদির অনুভূতিগুলো ডানা মেলে উঠতে শুরু করে তা সে নিজেও জানে না। প্রচন্ড জড়তা আর কাঁপতে থাকা হাত নিয়ে সে এক লোকমা খিচুড়ি সৌহার্দ্যের মুখে তুলে ধরতেই হৃদির এমন জড়তা দেখে সৌহার্দ্য হঠাৎ নিজের ডান হাতটা বাড়িয়ে হৃদির কাঁপতে থাকা হাতটা আলতো করে টেনে নিল। সৌহার্দ্যের এমন হঠাৎ স্পর্শে হৃদির পুরো শরীরে এক অদ্ভুত ঝংকার দিয়ে উঠল, কিন্তু সৌহার্দ্য সেদিকে পাত্তাই না দিয়ে তার হাতের সাহায্যে হৃদির বাড়ানো লোকমাটুকু মুখে পুরে নিল। তাতে যেন হৃদির লজ্জার আড়ষ্টতায় আরো কয়েক গুণ বেড়ে গেল। কোনো রকমে বাকি খাবারটুকু খাইয়ে দিয়ে হৃদি যখন ঘর থেকে বের হতে যাবে তখন আবার কিছু একটা ভেবে পেছন ফিরে মিনমিনে গলায় প্রশ্ন করে বলল। কোথাও যাচ্ছেন? সৌহার্দ্য টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে খুব স্বাভাবিক বাধ্য ছেলের মতো শান্ত গলায় উত্তর দিয়ে বলল। একটু বের হব। হৃদি আমতা আমতা স্বরে ইতস্তত বোধ করেই বলল। বিকেলের আগে বাড়ি আসবেন না? সৌহার্দ্য প্রকুচকে হৃদির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ওর প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গম্ভীর স্বরে বলল। কিছু বলবে? হৃদি আমতা আমতা করে বলল। না মানে আমি বিকেলে চলে যাব তো। কথাটা বলে সে পলকহীন দৃষ্টিতে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে রইল, কাঙ্ক্ষিত কোনো উত্তরের আশায়। সৌহার্দ্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত আর স্বাভাবিক স্বরে শুধু বলল, ওকে। সৌহার্দ্যের মুখ থেকে উচ্চারিত এই ছোট্ট শব্দটা যেন হৃদির বুকের ভেতরটা ছিঁড়ে দিল। হৃদির অবচেতন মন তীব্রভাবে চেয়েছিল সৌহার্দ্য অন্তত একবার বলুক তুমি যেও না, তাহলে হয়তো আজ হৃদি তার সব অভিমান আর জেদ ভুলে থেকে যেত। শুধু একটা কথার অপেক্ষায় সে এতক্ষণ এনিয়ে বেনিয়ে নিজের চলে যাওয়ার কথা বলছিল, যেন একবার সৌহার্দ্যের মুখ থেকে বের হয় থেকে যাও। কিন্তু এই কঠিন হৃদয়হীন পুরুষ কিভাবে এতটা ছোট শব্দে বুঝিয়ে দিল সে চলে গেলে তার কোনো সমস্যা নেই। রাগে অভিমানে বুকটা ফেটে যাচ্ছে। কেন সে এমন একটা পুরুষকে ভালোবাসলো যার কাছে সে মূল্যহীন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে টলমল চোখে একরাশ অভিমান বুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। রাগে ও ক্ষোভে সে নিজের পরনের শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেলল। টেবিলের উপর থাকা পানির গ্লাসটি সজোরে দেওয়ালে আছড়ে মেরে ভেঙে চুরমার করে দিল সে। বিছানায় বসে দুহাতে নিজের চুলগুলো খামচে ধরল সৌহার্দ্য, যেন নিজের ভেতরকার এই অস্বাভাবিক তীব্র অস্থিরতাকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখ দুটো আগুনের মতো রক্ত লাল হয়ে গিয়েছে, যেন এখনই ফেটে রক্ত বের হবে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে দিতে। হঠাৎ সৌহার্দ্য উঠে দাঁড়ালো, কাবার থেকে শার্ট প্যান্ট বের করে গায়ে জড়িয়ে নিজের অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে হাওয়ার বেগে বের হয়ে গেল। দুপুর 1টা বাজে, বাড়ির পুরুষেরা সবাই মসজিদে জুমার নামাজে। হৃদি দুপুরের রান্নার পাট চুকিয়ে গোসলের প্রস্তুতি নিতে গিয়ে পড়ল আর এক বিপদে।
আলমারি খুলে দেখলো তার পরার মতো কোনো জামা অবশিষ্ট নেই। চলে যাওয়ার সময় সে রাফ ইউজ করার সব জামা নিয়ে গিয়েছিল। যেগুলো বাকি আছে সেগুলো কোনোভাবেই ঘরোয়া পরিবেশে পরার মতো নয়। হঠাৎ তার নজর পড়লো রাবিয়া শেখের দেওয়া সেই দামি জামদানি শাড়িটার ওপর। অন্যগুলোর তুলনায় এটাই কিছুটা মানানসই মনে হলো। শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকে সে পড়লো আর এক বিপাকে। বাথরুমের কল দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, কলটা নষ্ট। উপায়ন্তর না দেখে হৃদ ঠিক করলো সৌহার্দ্যের রুমে গিয়েই সে গোসলটা সেরে নেবে। সৌহার্দ্য এখন বাসায় নেই, যেহেতু বের হয়ে বলছে এখন বাড়ি ফেরার সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে কাজটা করা যাবে ভেবে সৌহার্দ্যের রুমের সাথে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল শেষে ভিজে চুলে দিদি যখন বের হয়ে এলো তখন শরীর জুড়ে এক শীতল সতেজতা। পরনে অগোছালো শাড়িটা ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার তোয়ালিটা খুলে চুলগুলো ঝাড়তে ঝাড়তে সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।